নীলাদ্রির আজ আকদ তুলে নেওয়া হবে 1 মাস পর। পিওর ওয়েন্টিলার সামনের মাসে পরীক্ষা, তাই অনুষ্ঠান 1 মাস পরেই হবে। মজুমদার ভবনে আজ উৎসবের মৌসুম। খাসির রেজালা রান্না হচ্ছে। সালাম সাহেবের ছাগল জোড়াকে ধার নেওয়া হয়েছে। শিক্ষিত ছাগল বলেই হয়তো স্বাদটা একটু বেশি। সকাল থেকে ওয়েন্ড্রিলার হয়েছে যত জ্বালা। বান্ধবীকে সাজানো থেকে শুরু করে সবকিছুই একা হাতেই করতে হচ্ছে। ভাইয়ের ব্যাপারগুলোতে তাকেই টিপ্পনি কাটতে হচ্ছে। সকালবেলায় নীলাদ্রি বাহানা করলো সে পাঞ্জাবি পরবে না। বিয়ে তো কবুল পড়তেই শেষ, এত সাজের কি আছে? ওয়েন্ড্রিলা একটুর জন্য তার মাথা ফাটায়নি। পিউকে তৈরি করে এসে যেই না নিজে তৈরি হবে অমনি দেখলো অভ্র খাটে উপুর হয়ে শুয়ে আছে। আহা, কি শান্তি! জামাই মানুষ বলে কথা, কাজ একটাই, রান্নার দেখাশোনা। যা তার চেলা জোড়াই করছে, সে শুধু খাচ্ছে। রাগে গাটা জ্বলে উঠল ওয়েন্ড্রিলার। হিনহিনে স্বরে বলল, বের হ, আমি জামা বদলাবো। ওয়েন্ড্রিলার স্বর শুনতেই চোখ তুলে তাই চাইল অভ্র, কিন্তু খুব একটা ভাবান্তর হলো না। ওয়েন্ড্রিলা আবারও বলল, কথা কানে যায় না, বের হ। অভ্র তখন নির্ভর গলায় বলল, ভাবটা এমন করছিস যেন আমার অদেখা কিছু আছে নেকুবিশি। বলেই আবারও চোখ বুঝল। লজ্জায় মুখখানা লাল হয়ে গেল ওয়েন্ড্রিলার। এই বেহেলাজ পুরুষ চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। ওয়েন্ড্রিলা কঠিন স্বরে বলল, বাজারে লজ্জার বড়ি পাওয়া গেলে আমি তোকে কিনে খাওয়াতাম। তাহলে তুই ফকির হয়ে যেতি বাবু। ব্রেকিং নিউজ হতো, স্বামীর জন্য লজ্জার বড়ি কিনতে কিনতে স্ত্রী দেউলিয়া। বলেই উঠে বসল অভ্র। ওয়েন্ড্রিলার হাত ধরে টেনে কোলে বসালো। মুখখানা গুজলো তার গলায়। নাক ঘষে আদুরে গলায় বলল, তোর বরটা অনেক টায়ার্ড, একটু তো যত্ন করতে পারিস, একটু আদর করে বলতে পারিস চা খাবে। তারপর তারপর আর কি? আমি উত্তর দেব, আমার তোমাকে প্রয়োজন। চায়ের ক্যাফেইনে আমার ক্লান্তি যাবে না। কোথা থেকে ছাপিয়েছিস ডায়লগ? আমার অরিজিনাল, ইস, সিনেমা থেকে। ভাগ্যিস। এর মাঝে ডাক পড়ল অভ্রের। বিল্লাল চেঁচাচ্ছে, এই পেঁয়াজ লাগবে ব্রো, তাড়াতাড়ি আয়। অভ্র দীর্ঘশ্বাস ফেলে মাথা ঠেকালো ওয়েন্ড্রিলার কাঁধে। ওয়েন্ড্রিলা হাসতে হাসতে বলল, যা ডাক পড়েছে। তোর ভাইয়ের বিয়ের কামলা দেওয়ার জন্য আমার একটা আবদার আছে। কি আবদার? অভ্র ফিচেল হাসলো। ওয়েন্ড্রিলার কানে মুখ লাগিয়ে বলল, একটু বেহায়া হলে কি ক্ষতি? বড়ই নির্লজ্জ আবদার, বাজে ছেলের বাজে আবদার। তার গাঢ় চোখে উকি দিচ্ছে দুষ্টুমির লহর, সেই সাথে মিশে আছে তীব্র আকাঙ্ক্ষা। এমন দৃষ্টি খুবই ভয়ঙ্কর। জলদ গম্ভীর আখিতে মারাত্মক নেশা থাকে। সেই নেশার খরা তাপে গলে যায় হৃদয়ের কঠিন পাহাড়। দূরত্বে দেয়াল খসে যায়। কালবৈশাখী ঝড়ের মতো উত্তাল হয়ে ওঠে সদ্য প্রেমের জোয়ারে ভাসা হৃদয়। থরথর করে কাঁপে শরীর। তখন হৃদয়ও সম্মোহনী সুরে বলে, একটু বেপরোয়া হলে কি ক্ষতি? নিজের হৃদয়ের এমন নির্লজ্জ যুক্তিতে অবাক হলো ওয়েন্ড্রিলা। নির্লজ্জ আবদারে কি চমৎকার যুক্তি তাই না বাজছে তার হৃদয়। আজকাল হৃদয়টা বড্ড বেশি নির্লজ্জ হয়ে গেছে। এটা হতে পারে এই বেহাজাল পুরুষের সাথে থাকার সাইড এফেক্ট। তাই তো বারে বারে এই পুরুষটার অসভ্যতাকেও মিষ্টি বলে আখ্যা দিতে লজ্জা করে না। হৃদয় শিহরিত হয় তার স্পর্শ পেতে, বুভুক্ষু হয়ে থাকে তার আদুরে প্রলাপ শুনতে। ওয়েন্ড্রিলার মস্তিষ্ক মাঝে মাঝে চায় কঠিন মামলা ঠুকে দিতে, এই বেয়াদব হৃদয়ের শাস্তি দিতে। কিন্তু আজকাল তার যুক্তির ধারে জং ধরেছে। যখন অভ্রতাকে পরম যত্নে আগলে রাখে তখন পৃথিবীটাকেও ঠুনকো বলে মনে হয়। এই অনুভূতিটা খুব বিচিত্র কিন্তু স্নিগ্ধ। তার চোখের গভীরতায় হারিয়ে গেলেও আফসোস হয় না। মন চিৎকার করে গায়, আজ আমার হারিয়ে যাওয়ার নেই মানা। বিল্লালের চিৎকার আবার শোনা গেল। ছেলেটা বেশ খিটখিটের মেজাজের হয়ে গেছে। এতটা খিটখিটে তো আগে ছিল না। পৃথিবীর মানব সভ্যতার উপর তার বিতৃষ্ণা। এই বিতৃষ্ণার ঝাল পোহাতে হয় অভ্রকে। মেনে নিতে হবে, কিছু যে করার নেই। বন্ধুত্ব তো আর একপাক্ষিক নয়। অভ্র যখন জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে লাভা উৎক্ষেপণ করে তখন এই ব্যক্তিটাই লোহার ডান্ডা হাতে সেই লাভাগুলোকে শীতল পানিতে চুবিয়ে আগ্নেয় শিলা জমা করে। দীর্ঘশ্বাস ফেলে ওয়েন্ড্রিলার ঠোঁটে চট করে চুমু খেয়ে নিজেকে চাঙ্গা করলো অভ্র। যাবার সময় বলল, আমার আবদার ভুলবি না। আজকে তাড়াতাড়ি ঘুমালে খবর আছে, ঠান্ডা পানিতে চুবানি দিব।
হুমকি সংশ্লিষ্ট আদেশ। ওয়েন্ড্রিলার হাসি পাচ্ছে। শত্রুটাকে আজকাল এত ভালো লাগে, ব্যাপারটা কিন্তু মোটেও ভালো নয়। সালাম সাহেব পায়চারি করছেন, তিনি চিন্তিত। নিজের গাধা মানব ছেলের আজকে বিয়ে, এটা তো স্বপ্নতীত। নীলাদ্রিকে শুধু তিনি গাধা ভাবেন এমনটা নয়, সে নিম্নমানের গাধা, গাধাদের সে কলঙ্ক। অথচ আজ সে বিয়ে করছে। তার যে কোনোদিনও বিয়ে হবে সেটা কোশমিন কালেও ভাবেননি সালাম সাহেব। বিয়েটাও নাটকীয়ভাবে। পিউকে সে ভালোবাসে না বলে দাবি করে, অথচ ভাবসাব বলে উল্টো কথা। নীলাদ্রিকে দেখলে যে কেউ সাদা খাতায় লিখে দিতে পারে পিউকে সে শুধু ভালোই বাসে না, পিউয়ের হাতে নিতান্ত রশি ধরিয়ে রেখেছে। বাবা হিসেবে সালাম সাহেবের উচিত এই বিশেষ দিনে ছেলেকে কিছু বলা, জীবন থেকে ধারণা করা কোনো উপদেশ বাক্য অথবা সুন্দর করে শুভকামনা। কিন্তু নীলাদ্রিকে ঠিক কি বলা যায় ঠাউর করতে পারছেন না সালাম সাহেব। ছোটবেলা থেকেই ছেলেটির স্বভাব ব্যতিক্রম, তাদের সম্পর্কটাও ব্যতিক্রম। তাই এমন বিচিত্র সম্পর্কে মিঠা কথা মুখে আসে না, আর এই শুভ দিনে তিক্ত কথাও বলতে চান না। আজকাল 21 শতাব্দীতে এসে সবকিছুর সমাধান পাওয়া যায় ইন্টারনেটে। সালাম সাহেবও সেই সমাধানই খুঁজলেন। লিখলেন হাউ টু অ্যাপ্রিসিয়েট মাই ইডিয়েট সন। সমাধান এলো, একটা 6 পয়েন্টের সমাধান। পয়েন্টগুলো পড়লেন, কিন্তু পছন্দ হলো না মোটেই। তবুও একটা সাদা কাগজে টুকলেন। সবচেয়ে সহজ যেটা মনে হলো সেটা হলো হাসা। নীলাদ্রিকে দেখে তার এমনিতেই হাসি পায়, কিন্তু এই হাসি বিদ্রুপের নয়, বরং আনন্দের, কৃতজ্ঞতার। এবার সালাম সাহেব আয়নার সামনে হাসির অনুশীলন শুরু করলেন। সেই মুহূর্তে ঘরে প্রবেশ করলো সাবেরা। আয়নার সামনে স্বামীকে এমন অদ্ভুত ভঙ্গিতে হাসতে দেখে শুধালেন, কি হয়েছে তোমার? পাগলের মতো হাসছো কেন? সাবেরার প্রশ্নে ভরকে গেলেন সালাম সাহেব। অপ্রস্তুত স্বরে বললেন, তুমি কি করছো? রেডি হতে এসেছি। তুমি রেডি না হয়ে আয়নার সামনে পাগলের মতো হাসছো কেন? আমাদের তো যেতে হবে পিউয়ের বাসায়, সময় তো হয়ে এলো। হাসছি না, আমি তোমার গাধা ছেলেকে বিয়ের শুভকামনা দেওয়ার প্র্যাকটিস করছি। বাবা হিসেবে তো আমার দায়িত্ব। হঠাৎ পশ্চিম দিকে সূর্যের উদয় কেন? সালাম সাহেব উত্তর দিলেন না। সাবেরা শাড়ি বের করতে করতে মুচকি হেসে বলল, সালাম সাহেব, আমার গাধা পুত্র আপনাকে বাজিমাত করে দিয়েছে বলে আপনি লজ্জিত? এখানে লজ্জার কি আছে? এই যে সে প্রেম না করেও তোমার সাহায্য ছাড়াই তার প্রিয় তোমাকে নিজের কাছে করে নিয়েছে। তোমার মতো তো তার দ্বারা কিছুই সম্ভব নয়। ইস, ছেলেটা মুখে ঝামা ঘষে দিল। বেশি হেসো না, বুঝলে? ভুলে যেও না, তোমার সেরা নোট কিন্তু গুছিয়ে সংসার করছে। খুব তো বলেছিলে আমার মেয়ের দ্বারা কিছুই সম্ভব নয়। সাবেরা হাসলো। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা বাছাই করতে করতে বলল, আমি কিন্তু খুব খুশি। হেরে যাওয়ার এত আনন্দ আগে জানতাম না, বুঝলে? তোমার আনন্দ হচ্ছে না? অস্বীকার করাটা অন্যায় হবে। সালাম সাহেব সত্যিই আনন্দিত। পিউয়ের মতো একটি মেয়ে তার গাধা পুত্রের জীবনে আসবে, এটা সত্যিই আনন্দের ব্যাপার। তবুও স্ত্রীর কাছে স্বীকার করলেন না, কারণ মান সম্মানের ব্যাপার আছে তো নাকি। পিউয়ের বাসায় লোক গিজগিজ করছে। যথারীতি সন্ধ্যা 7টার সময় বরপক্ষ তার দলবল নিয়ে হাজির। গাড়ি নিয়ে বিশাল কাণ্ড ঘটেছে। ফুলে গাড়ি সাজানো হয়েছে গোলাপ দিয়ে। অন্যদিকে গোলাপের গন্ধে অ্যালার্জি নীলাদ্রির। গাড়িতে উঠতেই হাঁচি দিতে দিতে অবস্থা বিতিকিচ্ছিরি। পরে সমাধান বের করা হলো, বর আসবে ইজি বাইকে করে। তাই হলো, বর ইজি বাইকে করেই আসলো। ব্যাপারটা তার নাটকীয় বিয়েতে চেরি অন টপের মতো কাজ করলো। পিউয়ের মা মিতুল তাকে বরণ করতে ব্যস্ত। তখন আকরাম সাহেবের দৃষ্টি শুধু অভ্রতেই আটকে আছে। ছেলেটার মুখটা অতীব পরিচিত লাগছে, কিন্তু কোথায় দেখেছে মোটেই মনে পড়ছে না তার। বয়সের এই একটা বাজে দিক, স্মরণ থাকে না কিছুই। আকরাম সাহেবের অবস্থা হয়েছে তেমন। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন অভ্রের দিকে। তার দৃষ্টি এমন যে অভ্রও সেটা খেয়াল করেছে। এখন বেশ বিব্রত বোধ হচ্ছে তার। সে এড়িয়ে যেতে চাইছে, কিন্তু নাছোড়বান্ধা তার দিকেই চেয়ে আছে। অবশেষে না পেরে বলল, কিছু বলবেন আঙ্কেল? তোমাকে আমার চেনা চেনা লাগছে বাবা। আকরাম সাহেবের এমন বাক্যে অভ্র দাঁত কপাটি বের করে বলল, আসলে আমি সুন্দর তো, মাশাআল্লাহ, মডেলের মতো চেহারা আল্লাহ দিয়েছেন, তাই সবার আমাকে চেনা চেনা লাগে। ব্যাপার না আঙ্কেল, উত্তেজিত হবেন না প্লিজ। অভ্রের উত্তরে তিনি আরো দ্বিধায় পড়ে গেলেন, কিন্তু অভ্র বুঝলো
যতই 2,500 টাকার মেকআপ করুক বুড়ো তাকে সন্দেহ করছে। এখন কেটে পড়াই ভালো, নয়তো এত সুন্দর গুছানো বিয়েটা খেটে ঘ হয়ে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। নিজের টেবিলে বসে আছে পিউ, পরনে লাল বেনারসি, বিয়ের সাজ গয়না, খোপায় মালা, মাথায় ওড়না। দুধে আলতা মেয়েটির রূপ আজকে ঠিকরে পড়ছে। নীলাদ্রির কঠিন হৃদয়ে তোলা দেবার সর্বোচ্চ প্রচেষ্টা। মেয়েদের বিয়ে হলে তাদের দুঃখ পেতে হয়, এটাই ন্যাচারাল ল, মানতেই হবে। নিজের রাজত্ব, সম্ভার, অস্তিত্ব ত্যাগ করে অন্যের আঙ্গিনায় যাওয়ার সময় অশ্রু আপনা আপনি হৃদয়কে ভারী করে, মণ্ডপে যায় বিস্তীর্ণ বিষণ্ণতায়। কিন্তু পিউয়ের ঠোঁট থেকে সরছে না হাসি, ঠোঁটের কোনায় আঠার মতো লেগে আছে, কারণ তার হৃদয়ের শঙ্কা নেই, ভয় নেই। যে মানুষটার কাছে সে যাচ্ছে সে তার বহু সাধনার পুরুষ, তার হৃদয়ে লালিত করছে সে। হৃদয়কে কখনো, নীলাদ্রিকে কখনো বলা হয়নি বটে, কিন্তু সে তাকে বহু বসন্ত জুড়ে ভালোবাসে। সেই ভালোবাসার বহিঃপ্রকাশে একটি চিঠিও লিখেছে সে। বাসর রাতে নীলাদ্রিকে দেবে এই প্রেম গলানো পত্র। নীলাদ্রির অবস্থা তখন কেমন হবে জানার ইচ্ছে হচ্ছে খুব। এর মাঝেই ওয়েন্দ্রিলা প্রবেশ করলো ঘরে। একটা নীল কাতান পরেছে সে। সাধারণ সাজেও মেয়েটিকে মায়াবতী তকমায় অলঙ্কৃত করাই যায়। ছুটে এসে বান্ধবীর সামনে বসলো। কি গো ভাবি সাহেব, ভাইজান তো চলে এসেছে, তৈরি তো? বান্ধবীর ঠাট্টায় লজ্জায় মুখখানা রক্তিম হলো। বান্ধবী এখন শুধু বান্ধবী নয়, তার ননদিনী রায়ভাগিনী। ওয়েন্দ্রিলা নিজের স্থান পরিষ্কার করতে বলল, আমি কিন্তু যে সে ননদ নই, বুঝে শুনে চলবে কিন্তু। যথা আজ্ঞা ননদিনী। আমার ভাইকে বুঝি পত্র লিখছিলি? আর লিখে কাজ নেই, তোর বর এখন উতলা হয়ে তোর প্রতীক্ষায় আছে। পিউ চিঠিটা ভাঁজ করলো, বিদ্রুপ টেনে বলল, কেন এমন করছিস? বিয়ে তো হয়েই যাচ্ছে, প্রেম করার ভাগ্য তো হলো না, তাই বলে কি প্রেমপত্রও লিখতে দিবি না? বিয়েই তো হয়ে যাচ্ছে, এখন প্রেমপত্রের কি কাজ? তাই বলে ভালোবাসি বলবো না? তুইও বলিসনি অভ্রকে? ওয়েন্দ্রিলা চুপ করে গেল। কিছু সময় চুপ থেকে মিনমিনিয়ে বলল, প্রেমপত্রের বহুত উপরে চলে গেছে আমাদের সম্পর্ক, এখন আর প্রেমপত্র দিয়ে ফিরে কাজ নেই। তাই বলে জানাবিও না ওকে? জানানো লাগবে? আলবাত লাগবে, তুই তো তার প্রেমে পড়েছিস তাই না? হ্যাঁ, ওয়েন্দ্রিলা প্রেমে পড়েছে। একেবারে হুমড়ি খেয়ে হাঁটু গেড়ে পড়েছে সে। অসভ্য নির্লজ্জ বেয়াদব পুরুষটা বিশ্রীভাবে তার হৃদয়ে জায়গা করে নিয়েছে। সেই আধিপত্যকে অস্বীকার করার কোনো জো নেই। ওয়েন্দ্রিলা একটু একটু করে তার মাঝে ডুব দিচ্ছে। অজান্তে সে ভালোবেসে ফেলছে তার শত্রুকে, কিন্তু সেই কথা মুখে আনতেই লজ্জায় কুকড়ে ওঠে। পিউ হেসে বলল, মুখে আনতে না পারলে লিখে জানা। প্রেমপত্র যে মেয়েরা দিতে পারবে না সেই নিয়ম তো নেই। কাজী এসেছে। কবুল পর্ব শুরু হলো। 3 বার কবুলের মাধ্যমে নীলাদ্রি এবং পিউ একে অপরের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল। খুরমা বিতরণ হলো, আনন্দ সবার মাঝে। বরপক্ষের খাবার ব্যবস্থা করলেন আকরাম সাহেব। ওয়েন্দ্রিলা অভ্রকে খুঁজতে লাগলো। আসার পর থেকে ছেলেটি লুকিয়ে লুকিয়ে আছে। হঠাৎ চোখে পড়ল শামিয়ানার এক পাশে এক ঝাঁক মেয়ের সাথে দাঁড়িয়ে আছে সে। মেয়েগুলো পিউয়ের কাজিন, ছোট ছোট ইচড়ে পাকা মেয়ে। এর মাঝে পদ্ম ফুল সেজেছে যেন অভ্র। কি প্রয়োজন ছিল কালো পাঞ্জাবি পরার? এমনিতেই তার সুবিশাল দেহ আর সুউচ্চ গড়নে সকলের নজরে প্রথমেই পড়ে সে। তার উপর নায়ক সেজে আসার কি হেতু? মেয়েগুলো তার সাথে কথা বলছে হেসে হেসে। হাসতে হাসতে তারা প্রায় অভ্রের উপরেই পড়ে যায়। দৃশ্যটা একটুও সহ্য করার মতো নয়। ফলে হন হন করে মেয়েগুলোর হাসিতে ব্যাঘাত ঘটাতে সেখানে উপস্থিত হলো ওয়েন্দ্রিলা। মুখে হাসি এঁটে বলল, বাবু খাবে না? ওয়েন্দ্রিলাকে দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। প্রায় ছুটে এসে তার পেছনে দাঁড়ালো। ওয়েন্দ্রিলার 2 কাঁধে হাত রেখে বলল, এই যে তোমাদের ভাবি এসে গেছে, তোমরা বরং তোমাদের দুলাভাইয়ের মাথা খাও। বলেই নির্লজ্জের মতো হাসলো মেয়েগুলো। ওয়েন্দ্রিলা তখন দাঁতে দাঁত চেপে বলল, আসলে ও তো দুপুরের পর থেকে অভুক্ত, ওর মাথায় গ্যাস হয়েছে, ওর মাথা খেলে তোমাদের পেট খারাপ হবে। সুন্দর করে সেজে বাথরুমে ছুটতে কি ভালো লাগবে বলো? মেয়েগুলোর হাসি উবে গেল যেন। ওয়েন্দ্রিলা এক প্রকার টেনে অভ্রকে নিয়ে এলো মেয়েগুলোর মাঝ থেকে। একটা খালি জায়গায় এসে কড়া স্বরে শুধালো, কি হচ্ছিল? বিশ্বাস করো আমার দোষ নেই। তো
নায়ক সেজে কে আসতে বলেছিল? শালার বিয়ে সাজবো না? হাতে আংটি থাকতেও যদি কেউ না বুঝে আমি বিবাহিত, এখানে আমার কি দোষ? এখন গলায় তো সাইনবোর্ড ঝুলিয়ে ঘুরতে পারি না। ওয়েন্দ্রিলা কটকট করে চাইলো, তার চোখ থেকে আগুন ঝরছে যেন। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে শান্ত স্বরে বলল, নিচু হও। হ্যাঁ, বললাম মাথা নিচু কর। অভ্র স্থির আজ্ঞা পালনে মাথা নোয়ালো। ওয়েন্দ্রিলা পায়ের পাতার উপরে দাঁড়িয়ে 2 হাতে ধরল অভ্রের মুখবিবর। অভ্রকে বিস্ময়ের সপ্তম আকাশে উঠিয়ে হঠাৎ তার ঠোঁটের কামড় বসিয়ে দিল। সাথে সাথেই করে উঠল অভ্র। তীক্ষ্ণভাবে চলছে জায়গাটা, কিন্তু সেই মৃদু ব্যথাকে মোটেই অনুভব করতে পারল না সে। ওয়েন্দ্রিলার এমন কাজের বিষয়। ওয়েন্দ্রিলা তার স্তম্ভিত দৃষ্টিতে 2 পয়সা দাম না দিয়ে বলল, সাইনবোর্ড লাগবে না, আমি আমার স্ট্যাম্প মেরে দিয়েছি। বিয়ের পর্ব শেষে নীলাদ্রির বাড়িতে সকলে চলে গেল। থেকে গেল শুধু নীলাদ্রি। বিয়ে করেই বউ ফেলিয়ে ছুট দেওয়াটা শোভা পায় না। পিউয়ের ফুপুরা একবার বলতেই নীলাদ্রিকে রেখে দিলেন সবাই। নীলাদ্রি কিঞ্চিত চিন্তিত, প্রচুর স্ট্রেস লাগছে। এর উপরে ইঁচড়ে পাকা শালিগুলো আরও এক ধাপে গিয়ে তারা ঘরে ঢুকতে দেবে না, চাঁদা চাই। নীলাদ্রি তার পকেট থেকে 2 500 টাকার নোট দিয়েছে, কিন্তু তারা তাও ছাড়বে না। একটা সময় নীলাদ্রি বলল, ঠিক আছে, তোমরাই থাকো, আমি বসার ঘরে ঘুমাবো। তারা মুখ চাওয়াচাওয়ি করে গেট ছেড়ে দিল। ঘরে একেবারে ঘোমটা দিয়ে বসে আছে পিউ। পিউকে আজ ঐশ্বরিক সৌন্দর্যের দেবী লাগছে। গ্রিক দেবীও এতটা সুন্দর কিনা তাতে সন্দেহ আছে। নীলাদ্রি তার ঘোমটা তুলল। পিউ চোখ নামিয়ে রেখেছে। লজ্জায় তার মুখখানা রক্তিম হয়ে আছে। চোখের পাতা তিরতির করে কাঁপছে। লাল লিপস্টিকে রাঙানো ঠোঁট জোড়াও কাঁপছে ক্ষীণ। দৃশ্যটি কামুক, তাই বিনা ভনিতায় নীলাদ্রি বলল, গবেষণায় বলে চুমু খেলে নাকি 6 ক্যালোরি বার্ন হয়, ফিল গুড, হরমোন নিঃসরণ হয় বলে মেদ গলে। যত আন্তরিকতার সাথে চুমু খাওয়া হয় তত ভালো ফলাফল। দাঁতের জন্য চুমু বেশ উপকারী। আমার যদিও দাঁতের সমস্যা নেই, তবে বিয়েতে খাওয়াটা বোধহয় বেশি হয়ে গেছে। হুট করে বিবাহে আমার স্ট্রেসও বেড়ে গেছে। তাই আমি কি তোমাকে চুমু খেতে পারি? পিউ শব্দ করে হাসলো। তার হাসি খুব রহস্যময়ী। নীলাদ্রির মনে হলো সে এতদিন যে পিউকে দেখেছে সেই পিউয়ের সাথে এই পিউয়ের মিল নেই। লাল বেনারসির এই নারী ভিন্ন, কোনো জটিল গণিতের সমীকরণ, কোনো দুর্লভ ফসিল যার ডিএনএ বোঝার সাধ্য নীলাদ্রির নেই। অথবা হতে পারে কোনো দুর্বোধ্য কবিতার শেষ চরণ। প্রকৃতির সেই বিচিত্র রহস্য যা নীলাদ্রি কখনোই স্পর্শ করেনি। নীলাদ্রিকে ফেলিয়ে তাকিয়ে থাকতে দেখে পিউ সকৌতুক স্বরে বলল, নীলাদ্রি ভাই কি চুমু নিয়ে থিসিস করে এসেছেন? পিউয়ের প্রশ্নে কিঞ্চিত লজ্জা পেল নীলাদ্রি। সে চুমু নিয়ে থিসিস করেনি। এই বিষয়গুলো সেই বয়ঃসন্ধিকালের কৌতূহলের সমাধান মাত্র। বন্ধুদের ছোপের ভেতরে মেয়ে বান্ধবীর সাথে ঘনিষ্ঠ হওয়ার কারণ বের করতেই এই তথ্যের অনুসন্ধান। কিন্তু সেটা পিউকে বলতে ইচ্ছুক হলো না। আসলে বিবাহ করাটা যতটা সহজ বলে ভেবেছিল নীলাদ্রি, ততটা সহজ নয়। যতই বিবাহের কাছে সময় ঘনিয়ে যাচ্ছে ততটাই মনের মধ্যে আশঙ্কা ডানা মেলছে বিবাহ পরবর্তী আচরণের। বিবাহ পরবর্তী ধাপ, প্রেমিক হলে এই ধাপ অতিক্রম করাটা সহজ হয়। প্রেমিকার অধরে হুমড়ি খাওয়া প্রেমিকের জন্য খুব একটা কঠিন কিছু নয়, কোনো ভনিতা লাগে না এক্ষেত্রে। কিন্তু তার মতো ব্যক্তি কি করে সূচনা করবে? অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল সে সারা রাত গল্প করেই কাটাবে। কিন্তু কি গল্প করবে? তাই গুগলে টাইপ করলো বাসর রাতের গল্প। ফলাফল যা আসলো তাতে গলা শুকিয়ে গেল। এসব কি অসভ্য সমাধান? এমন আচরণ করলে পিউ কি ভাববে তার সম্বন্ধে? না, এসব অসম্ভব। পুরুষের কামুকতাকে কখনোই তেমন গুরুত্ব দেয়নি সে শুদ্ধ পুরুষ, সুতরাং সে শুদ্ধই থাকবে। কিন্তু সব শুদ্ধতা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল পিউকে দেখে। প্রতিরোধ, কঠোর প্রতিজ্ঞা মাথা নুইয়ে পড়ল। নির্লজ্জের মতো কিছু উপকারিতা সাজিয়ে চেয়ে বসলো উষ্ণ রোদর স্পর্শ। এমন আবদারে নিজেই লজ্জিত হতে হচ্ছে। দৃষ্টি নামিয়ে নিল সে। পিউ বুঝলো মানুষটি বিব্রত বোধ করছে। তার এমন লজ্জা মিশ্রিত মুখখানা দেখে ভীষণ মায়া হলো পিউয়ের। তাই তার কোমল হাতখানা নীলাদ্রির হাতের ওপরে রাখলো। গাঢ় স্বরে বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে।
তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।